brought to you by V-Guard. টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয়ে গেছে, কোনোভাবে তাদের সেপারেট করা যাচ্ছে না যে কে টেন্টেড ক্যান্ডিডেট কে নন টেন্টেড ক্যান্ডিডেট। তাই আদালত তৃতীয় অপশনটি বেছে নিয়েছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করেছেন। সোমবার কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে গত প্রায় এক দশক ধরে যে টালমাটাল অবস্থায় চলছিল, সোমবার একটা ফাইনাল একটা রায় এলো যে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়াটা পুরোটাই বাতিল করে দেওয়া হলো। আর তাতে প্রায় 25,000 শিক্ষক মানে যোগ্য অযোগ্য সব মিলিয়ে এক ধাক্কায় তাদের চাকরি চলে গেল। এই রায় আসার পর কিন্তু আরও জটিলতা বেড়েছে। এবার তার সঙ্গে এমন একটা সময় রায় এসেছে, সেটা হচ্ছে ভোটের সময়, তাতে আবার রাজনৈতিক চাপানোতরও বেড়েছে। এই রায় কতটা ভোটে প্রভাব ফেলবে, আর আইনের দিক থেকেও এই রায়টা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আগামী দিন এর ভবিষ্যৎ বা কী হবে, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব ভোটালাপে। আমার সঙ্গে রয়েছে সিনিয়র পলিটিক্যাল জার্নালিস্ট সৌরভ গুহ আর সিনিয়র লিগ্যাল জার্নালিস্ট শ্রাবন্তী সাহা। দুজনকেই আমাদের ভোটালাপে স্বাগত। প্রথম আমি শ্রাবন্তীর কাছে যাব। আচ্ছা শ্রাবন্তী, এই যে কলকাতা হাইকোর্ট রায়টা দিল, রায়টা দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট বলল যে আমাদের কিছু করার নেই, এই রকম একটা রায় দিতে হচ্ছে। দুর্ভাগ্যবশত সেখানে 25,000 জন চাকরি বাতিল যাচ্ছে, যার মধ্যে যোগ্যরা রয়েছে, যোগ্যদেরকে আলাদা করতে পারলো না। এইখানে কলকাতা হাইকোর্টের এই অক্ষমতার জায়গাটা কোন জায়গাটা, যদি তুমি একটু এই জায়গাটা ব্যাখ্যা করো। দেখো, আমরা যদি দেখি যে এই যে এটা তো একটা স্পেশাল বেঞ্চ, যেটা জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। একটু যদি প্রেক্ষাপটের একটু আগে আমরা দেখি, তাহলেও আমরা দেখব বেশ কিছু জায়গায় দুর্নীতি হয়েছে, এটা সমস্ত জায়গায় বারবার উঠে এসেছে। সেটা সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যাকে অনেক সময় বিতর্কিত বলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে সমালোচনা করা হচ্ছে, তার জাজমেন্টে প্রথম এলো। তার পরবর্তী সময়ে জাস্টিস হরিশ ট্যান্ডন, সেখান থেকে পরবর্তী সময়ে জাস্টিস সুব্রত তালুকদার, তিনি বাগ কমিটি তৈরি করে দিলেন। এই গোটা দুর্নীতির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বাগ কমিটি, মানে বাগ কমিটি অলরেডি একটা হিন্টস দিয়ে রেখেছিল যে এখানে একটা বড় সড়ো দুর্নীতি হয়েছে এবং আগামী দিন বিশাল কিছু হতে পারে, যেটা আমরা মানে সোমবার দিন এই প্রতিফলিতটা দেখলাম। যে লাস্ট লাইনে পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছিল যে একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল যার মাধ্যমে এই নিয়োগ, সেটাই বেআইনি। তাহলে সবাই একযোগে স্বীকার করে নিচ্ছেন একটা দুর্নীতি হয়েছে। এবার স্পেশাল বেঞ্চে বারবার বিচারপতিরা চেয়েছেন এসএসসির কাছে, যে এসএসসি হচ্ছে নিয়োগকর্তা, কারা স্বচ্ছ কারা অস্বচ্ছ তুমি তালিকা দাও। কোনো তালিকা দিতে পারা যায়নি। কেন তালিকাটা দিতে পারছে না? কেন এসএসসি দিতে পারছে না? এসএসসির কাছে প্রপার ইনস্ট্রাকশন নেই। এসএসসির বক্তব্য যে এই ওয়েমারগুলো যেগুলো সিবিআই উদ্ধার করেছে, নাইসেট থেকে উদ্ধার করে দিয়েছে, মনে করা হচ্ছে যে এগুলো সত্যি এটার গ্রহণযোগ্যতা নেই বা সেটা মানে প্রপার ওএমআর সিট পায়নি। কিন্তু কারা যোগ্য এই তালিকাটা কখনোই এসএসসি দিতে পারছে না। অনেকে মনে করছেন, আইনজীবীদের একাংশের বক্তব্য, আসলে যদি এসএসসি এটা সামনে নিয়ে আসতো, তাহলে কোথাও গিয়ে এসএসসি এই দুর্নীতিটাকে যে জানতো সেটা প্রমাণিত হয়ে যেত। মানে ওএমআর সিট যে নিয়ে আসতে পারছে না, তার মানে ওএমআর সিট না থাকলে তাদের কাছে মানে প্রমাণ করার জায়গা নেই যে যারা যোগ্য বলে মনে করা হচ্ছে তারা যে আদৌ যোগ্য কিনা সেটাও তো বলা যাচ্ছে না। এবং বারবার এসএসসি বলছে, তোমার মনে থাকবে যে ওয়েমার আমি আনবো কি করে, ওয়েমার তো নষ্ট হয়ে গেছে। অনেক বিতর্ক দেখা গেছে যে পরবর্তী সময় একজন আরটিআই করে ওয়েমার চেয়েছেন 2020 সালের পরে, তাকেও ওয়েমার দেওয়া হয়েছে। অথচ 2016 সালে ওয়েমার যখন চাওয়া হচ্ছে, সেই প্রার্থীদের বলা হচ্ছে ওয়েমার নষ্ট। মানে একাধিক প্রশ্ন উঠে আসছে। যাই হোক, মোট কথা কারা স্বচ্ছ এই তালিকা এসএসসি দিতে পারে। মানে দেবাংশু বসাক এক জায়গায় বলেছেন যে চালের মধ্যে এমনভাবে কাঁকড় মিশে রয়েছে যেটা আলাদা করা একদমই যাচ্ছে না, 3টে জায়গায় উল্লেখ করেছে। এবং এই যে যোগ্য অযোগ্য জায়গাটাকে একদমই বাদ দিতে পারছে না যে কোন জায়গাটা করে হবে। এই জায়গাটা যেমন এসএসসিও বলতে পারছে না, সেইভাবে বলতে পারছে না। এখানে আমি তোমাকে একটা কথা বলি, অনেকে তো এই প্রশ্নটা তুলছেন যে যোগ্যরা যারা, তাদেরকে কেন রাখা হলো না।
যদি যোগ্যরা থাকতেন, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে যোগ্যরা থাকছেন, সেক্ষেত্রেও কিন্তু আরও সমস্যা বাড়তো। কোথায় সমস্যা বাড়তো? তাহলে ধরা যাক 5,000 জনকে দেখা গেল যে এই জাজমেন্টের ফলে 5,000 জন তাদের চাকরি বেঁচে গেল। বাকিরা প্যানেল থেকে উঠে আসছে, সেই বাকিদের প্যানেল থেকে উঠে আসে তারা বলবেন যে অমুকের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা আমার থেকে কম, একদম আরেকটা মামলা হয়ে গেল। এই মামলার পর মামলা, মামলার পর মামলা, যারা সুখে চাকরি করছেন তাদেরও আলটিমেটলি চাকরি থাকছে না। আমরা যে অত্যন্ত খারাপ পরিস্থিতি আমরা দেখলাম, পরিণতিটাও দেখলাম। প্রথম চাকরি চলে গেল হচ্ছে পরেশ অধিকারীর মেয়ের চাকরি, তারপরে চলে গেল ববিতার চাকরি, সেই চাকরি পেলেন অঙ্কিতা, অনামিকা, তারও চাকরি চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি 2016 প্রসেসটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। তবে একটা কথা শ্রাবন্তী, যে এই যে চাকরি চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা আলাদাভাবে একটা অন্য দিকে নিয়ে চলে গেছে। সৌরভদা, আমি তোমাকে একটা জিজ্ঞাসা করি যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ এমন কথা বললে কেন? এর আগে এরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু এমন একটা সপ্তমে সুর চড়ালেন যে বিজেপির বিচারালয়, এই যে কথাটা এমন ভোটের সময় এইভাবে কথাটা তিনি সুরটা চড়ালেন কেন? বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছেন রাজনৈতিক মঞ্চে। একদম স্বাভাবিকভাবে এই ঘটনার যে রাজনৈতিক অভিঘাত, সামনে নির্বাচন এবং নির্বাচন চলছে, একদম সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুর না চড়িয়ে ওনার কাছে কি অন্য কোনো রাস্তা ছিল? অন্তত রাজনৈতিক পরিসরে কি অন্য? তবে একদম ডিরেক্ট টু ডিরেক্ট বিজেপির সঙ্গে কানেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, এইটা তৃণমূল কংগ্রেস এই ন্যারেটিভটা তারা তৈরি বলছেন, তারা দাবি করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন বিচারপতিরা তাদের রায় পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই বিচারপতিদের একটা রাজনৈতিক যে একটা অভিলাষ রয়েছে, যেটা প্রমাণিত হয়ে গেছে, এটা তৃণমূল কংগ্রেস বলছে যে প্রমাণিত হয়ে গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপির প্রার্থী হওয়ার মধ্যে দিয়ে, হয়তো সে তালিকায় আরো অনেকেই রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে রাজনৈতিক পরিসরে, রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে এটাকে বেআইনি আখ্যা দিয়েছেন। এবারে তার এই কথাটা আইনি পরিভাষায় বা আইনি পরিসরে কতটা তিনি ঠিক বলেছেন না বলেছেন, গোটা ঘটনা নিয়ে আইনের চোখে গোটা বিষয়টা কোন দিকে যাবে, সেটা তো আইনের বিষয় সম্পূর্ণ আলাদা, আর ময়দানের রাজনৈতিক পরিসরটা সম্পূর্ণ আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় যা আক্রমণ করেছেন সেটা ময়দানের জায়গা থেকে। এটা কি ভোট আছে বলে কি আরো এরকম ভাবে আক্রমণটা শুনি? একটা কথা, যে মানুষের একমাত্র পরিচয় তো এটা নয় যে তিনি ভোটার। সামগ্রিকভাবে যে ঘটনা ঘটেছে সেটা পশ্চিমবঙ্গের সামাজিক ইতিহাসে অভূতপূর্ব। একদম এর আগে ঘটেনি। এবং আমাদের রাজ্যে ব্যাপমের মতো অন্য রাজ্যে আমরা দেখেছি, কিন্তু এই প্রথম এরকম একটা পশ্চিমবঙ্গে দেখলাম এরকম একটা ঘটনা ঘটেনি। সুতরাং এই ঘটনাটা সব থেকে বেশি মধ্যবিত্ত অংশের মানুষ এবং শিক্ষিত যুবক সম্প্রদায়কে ভীষণভাবে আঘাত করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সংবেদনশীলতায় আঘাত করবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বিবিধ সামাজিক প্রকল্প করছেন, কন্যাশ্রী থেকে শুরু করে সাম্প্রতিক লক্ষ্মীর ভান্ডার ভাতা বৃদ্ধি, নিশ্চিতভাবে এর সামাজিক গুরুত্ব আছে, কিন্তু এই একটা ঘটনা যেভাবে উঠে এলো ভোটের মরশুমে, তা কিন্তু অন্যান্য সামাজিক শুভ সামাজিক উদ্যোগকেও কিন্তু ম্লান করে দিতে পারে। একদমই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই একটা কথা বলেছে যে শুধু 22,000-এর জন্য চাকরি যায়নি, গেছে 22,000 এবং তার পরিবারকে ধরলে প্রায় লক্ষাধিক মানুষের একটা এখানে জড়িত আছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে রয়েছে। দেখো, এই বিষয়টা সংখ্যার নয়, লক্ষাধিক মানুষ যদি জড়িত থাকেন, ভোটার সংখ্যা হচ্ছে 9 কোটি, মানে 7-8 কোটি ভোটার 10 কোটি রাজ্যে, তাহলে 9 কোটি 10 কোটির মধ্যে 1 লাখ, এটা কি তাহলে এটা সংখ্যার বিচারে কিছু না, বিষয়টা সংখ্যার নয়। এই যে প্রথম বলে যে অভিঘাতটা বলে, এই অভিঘাতটা, এই সামাজিক অভিঘাত, এটা একটা বিপুল, এটা একটা অবশ্যই বিপুল। এবং এটা যদি শেষমেশ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কোনো সমাধানের দিকে না যায়, এটা যদি এই পর্যায়ে থাকে, এটার সামাজিক পরিণতি কোন দিকে যাবে, এটা কিন্তু রাজনীতি, ভোট, এগুলো খুব নগণ্য, এগুলো খুব ছোট আলোচনা। তার থেকেও একটা কথা অবশ্যই বলার,
এটা আরও একটা বিষয় ঘটবে, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা প্রশাসনিক ব্যর্থতার নিদর্শন হয়ে থাকবে, যে রাজ্য সরকার চাকরি দেওয়ার পর চাকরি রাখতে পারছেন না। ব্যর্থতাটা সরকারের বা ব্যর্থতাটা কর্তৃপক্ষের। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সামাজিক প্রকল্প করছেন, নিঃসন্দেহে প্রশংসনীয়, এবং তার জায়গা থেকে তিনি অতীতেও সামাজিক স্তরে বিভিন্ন জায়গা থেকে মানুষের সমর্থন পেয়েছেন। কিন্তু যে ঘটনাটা এটা হলো 26,000 মানুষের জীবন যেখানে জীবিকার যেখানে প্রশ্ন চিহ্নের মুখে, এটা কিন্তু একটা শুধু ভোটের ব্যাপার না, এটা প্রশাসনিক ব্যর্থতার নিদর্শন হয়ে থাকবে। এবং এও একটা কথা আলোচনা সোমনাথ, আমি একটু তোমার থেকে যে আমরা এর আগে দেখেছি যে একটা আলোচনা অনেক পণ্ডিতরাও বলেন, প্রণয় রায়ের মতো মানুষ, তিনি তার ভার্ডিক্ট বইতে লিখেছেন যে দুর্নীতি কি আদৌ আমাদের এখানে নির্বাচনে প্রভাব ফেলে? তেমন একটা প্রভাব ফেলে না। আমরা যদি আমাদের পরিসরেও দেখি, ধরো 2011 সালে তৃণমূল কংগ্রেস এসছে, 13 সালে সারদা, তারপর সারদা কেসে এত বড় একটা দুর্নীতি হয়েছে, মানে প্রায় 10,000 কোটির মতো এরকম দুর্নীতি, এরকম মানে সারদার ঘটনার পর কিন্তু নির্বাচন হয়েছে, সে নির্বাচনে তৃণমূল কংগ্রেস একদম। আবার বিধানসভা 2016 সালের আগে নারদা হয়েছে, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে। তারপর শিক্ষক মানে কয়লা দুর্নীতির অভিযোগ উঠেছে, গরু পাচারের অভিযোগ উঠেছে, এই তদন্তের মরশুমেই কিন্তু 2021 হয়েছে। এবং সরকারি পরিষেবার নানান রকম দুর্নীতি, ছোটখাটো দুর্নীতি, মানে বলা যায় তিরপল চুরি দুর্নীতি থেকে শুরু অনেক রকম ভোটের মুহূর্ত, এইরকম বড় বড় দুর্নীতির পরিসরেও আমরা দেখেছি যে ভোটে এফেক্ট হয়নি। তাই পূর্ব অভিজ্ঞতা থেকে যা হয়। কিন্তু প্রশ্নটা আজকে 26,000 শিক্ষক যেভাবে রাস্তায় রয়েছেন, তার মধ্যে কেউ বেআইনিভাবে পেয়েছেন, কেউ যোগ্যতার সঙ্গে পেয়েছেন। এই সামগ্রিক যে ছবিটা রয়েছে, এটা ভোটের শুধু নয়, এটা ভোটে প্রভাব ফেলবে কি ফেলবে না শুধু তাই না, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ব্যর্থতার একটা জায়গা তৈরি হয়েছে। এটা হচ্ছে খুব বড় ব্যাপার। এবং এ ধরো যাদবপুর, দমদম, বহরমপুর, এই মফস্বল টাউন, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা লেখাপড়া করে, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয়, মধ্যবিত্ত অংশের মানুষ, তুমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ কাকে? প্রান্তিক মহিলাকে। কিন্তু যে মহিলা লেখাপড়া করেছেন এতটা অনেকটা, তিনি সরকারি চাকরি চান, তিনি তো লক্ষ্মীর ভান্ডার চান না। সেই অংশের মহিলাদের কাছে, সেই অংশের মানুষের কাছে এটা কিন্তু একটা খুব খারাপ বার্তা গেল। হ্যাঁ, এটা গেল এমন একটা সময়ে যখন ভোটটা ঝরছে। আচ্ছা, আমি এখানে একটা বলি, সৌরভদা প্রথমেই যখন বলছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় নিয়ে তৃণমূল এত আলোচনা করছে, পক্ষপাত দুষ্ট, তোমার কি মনে হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়ে এসেছেন, মানে আপনার কালকে এই নিয়ে আলোচনা হচ্ছিল বারবার, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় নিয়ে বারবার উঠে আসছিল, এই জায়গাটা তুমি যদি বলো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন জায়গাটা ঠিক, মানে তিনি দিশা দেখিয়েছেন কোন জায়গাটা, এটা যদি তুমি বলো। দেখো, আমরা যখন এই ধরনের মামলাগুলো করি, তখন তো পক্ষ এবং বিপক্ষ উভয়ের কথাই আমরা শুনি। একটা প্রশ্ন উঠে এসেছিল যে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি চাকরি বাতিল করছেন, তিনি কিন্তু প্যানেল বাতিল করেননি, তিনি চাকরি বাতিল করেছিলেন, সেই সময় প্রশ্ন উঠে এসেছিল অনেক ছাত্রছাত্রীরা, তারা যারা চাকরি করছেন তাদের বক্তব্য, আমাদের বক্তব্যটা শোনা হলো না কেন, একদম একতরফা কেন দেওয়া হলো। ডিভিশন বেঞ্চে যখন গেল, জাস্টিস সুব্রত তালুকদার ছিলেন, তিনি কিন্তু স্টে করে দিলেন, মনে থাকবে। এবং সেই সময় কিন্তু অনেকে আশাহত হয়েছিল, যারা আমরা দেখি গান্ধী মূর্তি তলায় ধর্নায় রয়েছেন, তাদের বক্তব্য যে আমরা রীতিমতো হতাশ, এত বড় একটা হাইপে একটা জিনিস চলে গেছিল, সেখানে স্থগিতাদেশ দেওয়া হয়ে গেল। তারপরেও আমরা ফলাফলটা দেখেছি, এবং মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে গিয়ে আবার হাইকোর্টে ব্যাক করে, দীর্ঘদিন প্রচুর লয়ার। আরও একটা জিনিস শেয়ার করতে চাইবো, যেটা আদালতের মধ্যে হয়, আমরা সবসময় শেয়ার করতে পারি না। জাজমেন্ট যেদিনকে বেরোচ্ছিল, সেদিনকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে যে ঘরটা, এজলাসে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সাংবাদিকরা ঢুকেছিলেন, লয়াররা ঢুকেছিলেন, তাদের জুনিয়র লয়াররা ঢুকেছিলেন, ক্লার্করা ঢুকেছিলেন, কিন্তু অজস্র যারা মামলাকারী, একজনকেও ঢুকতে দেওয়া হয়নি। কারণ পুলিশ একটা আঁচ করেছিল যে এখানে কিন্তু বিক্ষোভ হবে। সোমনাথ এবং সৌরভ, তোমাদের বলছি, ঘরে তিল ধারণের জায়গা ছিল না। তার মানে এত লয়ার, আমি শুধু বলতে চাইছি যে এত কটা মামলা, 353টার উপরে পিটিশন দাখিল হয়েছে। একটা পিটিশনে কিন্তু 10 জনও থাকতে পারে, 20 জনও থাকতে পারে। সেক্ষেত্রে এত মামলা, তাদের এত আইনজীবী, ঘর ভর্তি হয়ে গেছিল। তাহলে প্রত্যেকে বলার সুযোগ পেয়েছেন। নতুন করে যারা বিতর্কিত এই চাকরি প্রাপক, তাদের আইনজীবীদের বক্তব্য যে এই যে যারা বলছেন যোগ্য, তাদের কিন্তু কথা শোনা হলো না। তাহলে তারাও সুপ্রিম কোর্টে বলবেন। আসলে তা নয়, বা নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। একটা
বিষয় উঠে আসছে সেখানে যে এসএসসি যে নিয়োগকারী সংস্থা, সে যদি একজনকেও নিয়োগ করে, সেই পরীক্ষার্থীর জন্য এটা দুর্ভাগ্য। সে পরীক্ষা দিয়েছে, সে সবটা সততার সাথে করেছে, কিন্তু এসএসসি যে আইনে নিয়েছে সেটাই তার আইনে গলদ ছিল। একদম, মানে SSC সাদা খাতা জমা দেওয়া, ওএমআর একদম। সিটে মানে নাম্বার একাধিক, সেভাবে নেই, 17 র্যাঙ্ক জাম্প রকমের হয়েছে, দুর্নীতি। 17 রকমের দুর্নীতি। কিন্তু তারপরেও কি এই কথাটা থাকবে যে যিনি পরীক্ষা দিলেন তিনি তো জানবেন না তার ওএমআর শিটটার কি পরিণতি হচ্ছে? এটার দায় তো বোধহয় মানে কর্তৃপক্ষের, এসএসসি। সবসময় এসএসসি, বারবার এসএসসি কে বলা হয়েছে যে তালিকা দাও। এসএসসি তো এখানে অনেকটা সমস্যার মধ্যে পড়েছে, যদি তারা তালিকা দিয়ে এটা কথা মানে বলা সম্পূর্ণ হচ্ছে, ওএমআর সিটটাই তারা এখন উদ্ধার করে উঠতে পারেনি, করতে পারেনি। মানে এটা একটা নিয়ম আছে কি যে 7 বছর ওএমআর সিট সেটা রাখা। ওরা বারবার বলছেন। আবার সেখানেই দেখা যাচ্ছে এই মামলায় যারা মূল মামলাকারী তাদের আইনজীবীরা এসে একদিন, যেটা তোমাকে প্রথমেই বললাম, আরটিআই করে একটা খাতা পেয়েছেন, ওএমআর পেয়েছেন, সেটা আবার 2016। তাহলে ওই ওএমআরটা কোথা থেকে আসছে? ফলে একাধিক বিতর্ক, মানে এর যে কোথায় শুরু এবং কোথায় শেষ, বা কোথায় ল্যাজ কোথায় মুড়ো, কেউ জানতে পারছে না। সৌরভ দা, এই একটা কথা যে আমরা দেখছিলাম যে আন্দোলন হচ্ছে বারবার, ধর্মতলায় ধর্নায় বসছে এতদিন ধরে, মানে 1100 দিনের বেশি, হ্যাঁ, এবং পুরোটাই হচ্ছে সরকারের এগেনস্টে, হ্যাঁ। কিন্তু আজকে যখন রায় বেরোলো, রায় বেরোনোর পর যেভাবে আবার নতুন করে দানা বাঁধছে, ধর্নার দিক হচ্ছে বা আন্দোলন হচ্ছে, এটা আবার কিন্তু সরকার যে টোনে কথা বলছে আন্দোলনকারীদের টোনটা এক হয়ে যাচ্ছে। এখানে কোথাও ভোটের মধ্যে তৃণমূলের কাছে আমি সদার্থ বুমেরাং হয়ে গেল না ব্যাপারটা? এটা তোমার এই একটা কথা তো বলাই যেতে পারে যে যে অস্বস্তিটা তৈরি হয়েছে, এটা নিঃসন্দেহে শাসক দল এবং প্রশাসনের কাছে এটা একটা বড় অস্বস্তি। দেখো, প্রশাসনিক ব্যর্থতা কোন জায়গায় এটা হবে, যে প্রশাসন চাকরিটা দিয়েছে, চাকরিটা তো আর চাকরি প্রার্থীরা তাদের জোগাড় করেননি, মানে চাকরিটা তো দিয়েছে, মানে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কে দিয়েছে? রাজ্য সরকার দিয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এখন চ্যালেঞ্জের মুখে যদি পড়ে, তাহলে যদিও রাজ্য সরকার বলছে এটা স্বশাসিত মধ্যে আমাদের কোনো ভূমিকা নেই, হ্যাঁ, কিন্তু স্বশাসিত বোর্ডটাও তো মানে অবশ্যই সেখানে তো রাজ্য সরকারের, মানে সেটা তো একটা প্রশাসনিক কাঠামোর বাইরে তো নয়, এবং এটা অবশ্যই একটা প্রশাসনিক ব্যর্থতারই একটা জায়গা, সেটা যেই বা যারা দায়ী থাকুন না কেন। এবং সামগ্রিকভাবে আমরা দেখেছি রাজনৈতিকভাবে গোটা বিষয়টির জন্য পার্থ চট্টোপাধ্যায়ের করা পাপের ফল ভোগ করতে হচ্ছে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে এই কথা বলতে। এটা যেই দায়ী থাকুন না কেন, না আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি যে এই মুহূর্তে যে রায়টা বেরোলো, তারপর যে পরিস্থিতিটা তৈরি, সেটা তৃণমূলের ক্ষেত্রে সুবিধা করে দিল না অনেকটা? যে তৃণমূল এখানে এত কটা মানুষের হয়ে আবেগ নিয়ে সে একটা ভোটের সামনে বলছে আমরা আছি, আমরা লড়ে নেব, এই জায়গাটা বলছি, এটা তৃণমূলের কাছে একটা বেনিফিটের জায়গা হয়ে গেল না, যেটা তৃণমূলের কাছে পুরোপুরি অস্বস্তির জায়গা ছিল। দেখো, এই জায়গাটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেওছিলেন যে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হচ্ছে, অ্যাটলিস্ট এই ছেলে মেয়েগুলো যারা বসে আন্দোলন করছে, অন্তত এই ভাবনাটা ছিল, সেখান থেকে আমরা এদের নিয়োগ করব। এখন তৃণমূল কংগ্রেস ভোটের ময়দানের ভোটে সেটাও বন্ধ হয়ে গেল আদালতের নির্দেশে, যে সুপার নিউমারি পোস্ট তুমি করতে পারো। কোথাও গিয়ে সাধারণ মানুষ তো ভাবছেন যে এত কিছু করার কি দরকার ছিল, আমি রিলিফ পেতাম। সেটা হয়তো সামগ্রিকভাবে অনেক দিনের জন্য না হলেও কিছুদিনের জন্য তো রিলিফ পেতাম। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসও এটা বলতে পারে যে আমরা চাকরি দিতে চেয়েছিলাম, আমরা চাকরি দিয়েছিলাম, আমরা তো চাকরি দিতে চেয়েছিলাম, একদম চাকরিটা নস্যাৎ করলো আদালত। আমরা এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছেন যে আমরা তো চাকরি দিতে চাই, আমার প্যানেল তৈরি আছে। কিছু বামপন্থী আইনজীবী এরা বারবার জটিলতা তৈরি করছে, মামলা করছে, সেটাই তো বলছি যে আজকে রায়টা। আমি আরেকটা কথা বলছি, বারংবার যে কথাটা ধর্মতলায় যারা অনশনরত প্রেস ক্লাবের সামনে, তারা যে একটা কথা দাবি তোলেন যে যারা চাকরি পেয়েছেন তারা অযোগ্য। এবারে তাদের বক্তব্য যে অযোগ্যদের চাকরি নস্যাৎ করে সেই জায়গায় আমাদেরকে চাকরি দেওয়া হোক, সেটা আবার লিগালি সম্ভব নয়। লিগালি সম্ভব নয়, ওই যে বলছি যে 5000, না কিন্তু লিগালি সম্ভব নয় বলে কি ধর্ণা মঞ্চ তারা উঠিয়ে নিয়েছেন, বা তা নিয়ে রাজনীতি কি কিছু থেমে থেকে? না, এসএসসি কমিশন বলেছে, আজকেই আমরা দেখছিলাম যে এসএসসি কমিশন বলেছে যে সিবিআই যখন বলছে যে 5000 জনের অযোগ্য, তারা বুঝতে পেরেছে যে এই এতজনের হয়েছে 5000 সংখ্যাটা, সেইটাকে যদি বাদ দেওয়া যেত। সেটা কেন শুনানিতে বললো না? এটা তো আশ্চর্যের। কেন এই বিষয়টা তুমি সামনে আনোনি, বা কারা যোগ্য? এবং এখানেও অনেক দুর্নীতি আছে,
যে এখানে ওই যে বললাম বারবার প্রশ্ন উঠে আসবে যে যে ছেলেটা বা মেয়েটা যোগ্যতার সাথে চাকরি করছে আরেকটি মামলা দায়ের হবে, বলবে যে না এখানে এর নাম্বারটা দেখুন, আমার নাম্বারটা দেখুন, আমি বেশি। মানে এটা একটা প্রসিডিংসটা যখন পুরো ভুল হয়ে থাকে তখন যিনি মানে বারবার এই ধরনের মামলা হতে থাকে, মানে বারবার একটা একাধিক প্রশ্ন উঠতে এসএসসি যা নিয়ম আছে যে 10 জনকে যদি শূন্য পদ থাকে তাহলে 14 জনকে ডাকা যেতে পারে, সেখানে যদি কারোর মাঝে যদি র্যাঙ্ক জাম্প হয়, কোনো দুর্নীতি হয়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই গন্ডগোল হয়ে যেতে পারে। আরেকটা কথা সোমনাথ শ্রাবন্তী, একটা কথা আমি বলবো, দেখো শিক্ষা দুর্নীতি নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিগত বেশ কিছু বছর ধরে সরকার, প্রশাসন, আদালত এবং আদালতের বাইরে চরম অস্বস্তিতে রয়েছে। কিন্তু আমরা যারা ছোটবেলা থেকে পশ্চিমবঙ্গেই থাকলাম, একটা কথা বুকে হাত দিয়ে বলো যে এর আগের জমানা, বাম জমানা, সেখানে কি কোনো স্বজন পোষণ হয়নি? বারে বারে তো স্বজন পোষণের অভিযোগ উঠেছে, চিরকুটের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, স্বজন পোষণের অভিযোগ উঠেছেন। তারও আগে মানে একেবারে যখন শুরু হচ্ছে বাম জমানা, সেই সময় বিভিন্ন পার্টির সর্বক্ষণের কর্মীদের আত্মীয় স্বজনরা চাকরি পাচ্ছেন, এই নিয়ে বারংবার অভিযোগ করেছেন। কিন্তু নিঃসন্দেহে সেগুলো এভাবে চ্যালেঞ্জের মুখে পড়েনি বা এই রকম একটা অভূতপূর্ব পরিস্থিতি এইভাবে দেখা যায়, অভূতপূর্ব পরিস্থিতি কিন্তু তৈরি হয়, মানে যুব সমাজের মধ্যে যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে গেল। এটাও বলবো তখন কিন্তু চাকরি বিক্রিরও অভিযোগ ওঠে, একদম চাকরি বিক্রি এবং চাকরি বিক্রির সিন্ডিকেট এবং তাকে ঘিরে বিভিন্ন শাসক দলের ছাত্র যুবদের নাম জড়িয়ে যাওয়া নেতাদের, এই ধরনের ঘটনাগুলো যদি ঘটেও থাকে আমরা জানি না, সেটা কিন্তু সামনে আসেনি, কিন্তু এগুলো সবই সামনে এসেছে। রাজ্য সরকারের কাছে আরেকটা অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা সুপার নিউমারি পোস্ট নিয়ে, যেটা বলেছে যে সিবিআই এটাকে তদন্ত করবে এবং যদি ক্যাবিনেট অ্যাপ্রুভ যারা করেছে সেখানে মন্ত্রী হোক, আমলা হোক, তাদেরকে হেফাজতে নেবে। এই জায়গাটা তুমি যদি বলো সুপার নিউমারি পোস্টের বিষয়টা। এটা তো অনেকে বলছিলেন, দাবি করছিলেন যে এই যে একটা হঠাৎ সুপার নিউমারি পোস্ট হলে যারা চাকরি করছেন তাদের চাকরি রইলো, আবার যারা বসে ধর্নায় বসছেন তারাও একটা সুযোগ পেলেন, তাহলে সেটাই তো ভালো হতো। এই জাজমেন্টটা আমরা দেখলাম যে সুপার নিউমারি পোস্টটা তৈরি হয়েছে এইটা করতে, যে এই দুর্নীতিটা ঢাকতে, সেটা জাজ নিজে বলছেন। এবং প্রথম দিনই এইটাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে দিয়েছিলেন যেটা আরেকটা বড় দুর্নীতি, মানে একদমই খারিজ করে দিয়েছিল। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস বিশ্বজিৎ বসু একাধিকবার এই বিষয়টা সামনে এসেছিল, এবং সেই সময় যেহেতু সৌরভ যেটা বলছিল যে বামপন্থী আইনজীবী হিসেবে বিকাশ ভট্টাচার্যের নামটা সামনে চলে এলো, তো খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা পলিটিসাইজ হয়ে গেল। অনেকেই ভাববেন, আমাদের এই ভিউয়ার্স যারা হয়তো এই মুহূর্তে দেখছেন, যে এটা অসুবিধা কোথায় হতো। অসুবিধাটা এখানে যে কোনো গভর্নমেন্টের যে চাকরিগুলো হয়, সরকারি যে চাকরি হয়, সেখানে একটা নির্দিষ্ট রুল মেনে হয়। এই রুলটা কিন্তু দুম করে একটা পোস্ট তৈরি করে দিলাম, দুম করে কয়েকজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম, হয়তো তারা 2 বছর চাকরি করলেন। ধরা যাক এই গভর্নমেন্টটা থাকছে না, এই সরকার আর থাকছে না, আরেকটা নতুন সরকার এলো, সেখানে আরো 5 জন বললো এই সময় যে চাকরিটা আপনারা পেয়েছিলেন সেটা হতে পারে না, মামলা হলো, তার চাকরি। আরেকটা প্রশ্ন এরকম বারবার উঠছে যে সোমা দাসের ক্ষেত্রে সরকারি চাকরি এভাবে কিভাবে হতে পারে? মানে একটা সরকারি চাকরি মানে তো একটা নিশ্চিন্তের জায়গা, মানুষ মনে করে সরকার চাকরি দিয়েছে, সেই চাকরি চ্যালেঞ্জ বা সরকার বদল হলে তো চাকরি বদল হয় না, মানে চাকরি সরকারি চাকরিতে ভরসাটা একদম উঠে যাচ্ছে এবার মানুষের কাছে। অনেক কপি লিখতে লিখতে দেখেছো এরকমও হয়েছে, এত দুর্নীতি, এসএমএস এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটার গেছে, রাতের বেলা এসএমএস গেছে যে আমি যদি চাকরি পাই, আমি খুব স্বাভাবিকভাবে, আমরা সকলে এটা বুঝতে পারছি যে সঙ্গে সঙ্গে আমরা ওই এসএমএসেই চলে যাব, আমরা চাকরি করতে চলে যাব, কিন্তু আলটিমেটলি সেটা চ্যালেঞ্জ হচ্ছে। না, আমি শ্রাবন্তীর কাছে জানতে চাইছি, যেহেতু শ্রাবন্তী দীর্ঘদিন ধরে পলিটিক্যাল বিটও করেছে এবং লিগাল বিটটা এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ একজন রিপোর্টার কলকাতায়, এটার পরিণতিটা কি? মানে এই গোটা ব্যাপারটা আমি তো একজন সাধারণ মানুষ হিসেবে ভাবতে পারছি না যে 26,000 মানুষের সরকারি চাকরি নেই। তৃণমূল কংগ্রেসের কি হবে, ভোটে তারা কি করবেন, কতটা বিপর্যয়ের মুখে পড়বেন, সেটা স্কুলগুলোর কি হবে, সবথেকে বড় কথা স্কুলগুলোর কি হবে, আমি সেটাও না হয় ভাবছি না। আমি ভাবছি 26,000 পরিবার যারা 10 বছর চাকরি করলেন, অনেকের লোন আছে এবং মানে অনেক ক্ষেত্রে বলছে তারা, আমি আশঙ্কা করছি গোটা পরিবারে থাকে, আমি আশঙ্কা করছি যে এবার আত্মহত্যার পথ না তারা বেছে নেন। আমরা এখন সবাই মিলে দলে দলে গিয়ে আত্মহত্যা করবো, গায়ে কেরোসিন তেল ঢেলে কমিশনের সামনে সামনে আমরা গিয়ে সুইসাইড করবে, এছাড়া আমাদের আর রাস্তা কি আছে? আজকে 5,000 জন না 6,000 জন চুরি করেছে, তার জন্য টোটাল 19,000 যোগ্য ক্যান্ডিডেটদের ওপর এই খাড়া নেমে আসলো। আমি এটুকুই বলতে চাই যে একজন যোগ্য প্রার্থীও যেন বাদ না যায়,
একজন যোগ্য প্রার্থীও যেন এই প্যানেল থেকে বাদ না যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা মানে এও দিয়েছে, বার্তা দিয়েছে যে এরকম কাজ করবেন না, এরকম কোনো ঝুঁকি নেবেন না। আমি বলছি এটা আইনি পরিসরে কি হতে পারে? দেখো, যদি আমরা জাজমেন্টটা দেখি 700 পাতার উপরে জাজমেন্ট, সেখানে একটু শাডো রাখা হয়েছে যে কিভাবে নতুন কি তাহলে প্যানেলটা পুরোটা বাতিল হবে। আমাদের বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্যরা যেটা বলছেন যে একদম নতুন করে ফ্রেশ পরীক্ষা নাও। তাহলে আবার প্রশ্ন আসবে 2016 যারা চাকরি করছিলেন তাদের তো অনেকের বয়স চলে গেছে, তাহলে তারা কি দোষ করলেন? এই ধরনের কিছু শ্যাডো ব্যাপার রয়েছে। নিশ্চিতভাবে দেখাতে চাইবো এসএসসির জন্য জাস্টিস দেবাংশু বসাক কয়েকটা লাইন একেবারে শেষ পাতার দিকে উল্লেখ করেছেন, এবং সেই পাতায় তিনি সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এসএসসির উপরে দিয়ে দিয়েছেন যে এসএসসি ঠিক করবে যে কিভাবে সেটা নেবে, যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সম্পূর্ণ প্যানেলটা হয়তো একটা বাতিলই করে দেওয়া হতে পারে। এবং সেখানে এরকমভাবে লেখা হচ্ছে যে এসএসসি শ্যাল মেক অ্যাভেলেবল অল পলিসি ডিসিশন উইথ রিগার্ড টু কমপ্লায়েন্স অফ দ্য রিক্রুটমেন্ট রুলস, মানে একটা রুল মেনে এই জিনিসটা করতে বলা হয়েছে, এবং সেটা সম্পূর্ণভাবেই কিন্তু এসএসসির উপরে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু খুব স্বাভাবিকভাবে শীর্ষ আদালতে আমরা আশা করব, নিশ্চিতভাবে আশা করব দ্রুত এর একটা সমাধান হোক। না, স্টে কি আর পেতে পারে? এখন তো সবাই তাকিয়ে আছে যে সুপ্রিম কোর্ট স্টে দেবে কিনা, কারণ একটা ইন্টারিম রিলিফ যদি না হয়, এই 26,000 শিক্ষক শিক্ষিকাদের 4টে পক্ষ সুপ্রিম কোর্টে গেছে, একটা মধ্যশিক্ষা পর্ষদ, কমিশন, চাকরিহারারা আর রাজ্য সরকার। সেই ক্ষেত্রে মানে কি হতে পারে? স্টের সম্ভাবনা কতটা রয়েছে বা আদৌ কি রয়েছে, সেটাও একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে শুধু শীর্ষ আদালতই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। স্থগিতাদেশ মানেই কি তারা স্কুলে যেতে পারবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। হ্যাঁ, এখন এই মুহূর্তে গরমের ছুটি রয়েছে, গরমের ছুটিটা দীর্ঘ ধরা যাক মিড জুন অবধি হবে। টাকা বলেছে যে মানে কি তারা টাকাটা পাবেন বা টাকা ফেরত দিতে হবে না, যাদেরকে টাকা ফেরত দিতে হচ্ছে, এটা হয়তো একেবারে এন্ডে সিদ্ধান্ত হবে। কিন্তু স্থগিতাদেশ মানেই কি তারা স্কুলে ফিরতে পারবেন? স্থগিতাদেশ মানে আপাতত এই যে রায়টা সেটার উপরে স্থগিত, তোমার চাকরি এই মুহূর্তে গেল না, কিন্তু তার মানেই না যে কাল থেকে তুমি স্কুলে চলে যাও এবং এই মাসের মাইনেটা তুমি পাবে। আগে শীর্ষ আদালতকে এটা ধরতে হবে। এবার শীর্ষ আদালতে যত দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হবে। আচ্ছা, আমি একজন সাধারণ মানুষ হিসেবে জানতে চাই, তোমার কাছে বুঝতে চাই যে যে এটা তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে রায় দিয়েছিলেন, তারপরে এটা শীর্ষ আদালতে গিয়েছিল, তাই তো? অনেক ডিভিশন বেঞ্চে গেছে, সেখান থেকে আবার ডিভিশন বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টাকেই বহাল রাখলেন, না? একদম বহাল রাখলেন। তা এইবারে যদি শীর্ষ আদালত স্টে দিয়ে এই 26,000 শিক্ষককেই তাদের পুনর্বহাল করতে চান, তার কি আইনি পরিসর আছে? না, আমার মনে হয় যেটুকুনি জাজমেন্টে আমরা পড়েছি, একেবারে 26,000 যেটা তুমি শব্দটা বলছো, 24,700 সামথিং রয়েছে, 25,000-এর কাছে ধরা যাক, সেই সংখ্যাটাতে একেবারে এক্ষুনি চাকরি করতে পারবে এইটার সুযোগটা ক্ষীণ। তার কারণ বারবার প্রত্যেকটা আদালতের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে দুর্নীতি হয়েছে, মানে প্যানেলটা বেআইনি। প্যানেলটা যদি বাদ চলে যায়, শুধু বিচার হতে পারে যোগ্যরা কি করবেন, যাদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে তারা কি করবেন, এসএসসি কি নতুন করে নিয়োগ করবে। এমনকি আমরা নিশ্চিতভাবে আশা করব যারা দীর্ঘদিন ধর্নায় বসে রয়েছেন তাদের জন্য কি কিছু শীর্ষ আদালত করবে। এবং এই যে ধর্নায় যারা বসে রয়েছেন, যতটুকু আমি তো এই খবরটা প্রতিদিন করি না, কিন্তু একজন সংবাদের পাঠক হিসেবে বা একজন দর্শক হিসেবে যেটুকু, যে এই যারা ধর্নায় বসে রয়েছেন তারা ওয়েটিং লিস্টে তাদের নাম রয়েছে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে অযোগ্যদেরকে চাকরি দেওয়া হয়েছে, ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে দেওয়া হোক। আচ্ছা, ওয়েটিং লিস্টের সময়সীমা কি দীর্ঘকালীন? মানে আগে তো জানতাম ওয়েটিং লিস্ট একটা সময়ের পর ওয়েটিং লিস্ট নয়, ব্যাপারটা হচ্ছে যে প্যানেলের একটা নির্দিষ্ট সময় থাকে, প্যানেল যখন শেষ হয়ে যায় তখন কাউকে রিক্রুট করা যায় না। এখানে দেখা যাচ্ছে যে 24,000 ভ্যাকেন্সি, 25,000 লোক নেওয়া হয়েছে, মানে প্যানেল উত্তীর্ণ হয়ে গেছে তারপরেও লোক নিয়োগ আছে, এসএমএস এ অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হচ্ছে, কোনো নেই, মানে পুরো বিষয়টাতে তারা নিজেরাই জানে না যে কতটা শূন্য পদ আছে আর কতটা তারা নিচ্ছে, ঠকবাজতে গা উজাড়ের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে। ফলে
এই ব্যাপারটা খুব এসে যাচ্ছে যে তাকে ওয়েটিং লিস্ট থেকে তুলে নিয়ে আসা হচ্ছে ভাইগেরে, সেটা তো পরের কথা। যেটা রুল রয়েছে, তোমাকে এই সময় বিজ্ঞপ্তি জারি করতে হবে, এর মধ্যে পরীক্ষা নিতে হবে, এর মধ্যে প্যানেল শেষ করতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যের সৌরভদা, আমাদের রাজ্যে প্রত্যেক বছর টেট হয়নি, বেশ বিগত কয়েক বছর ধরে টেট না হওয়ার ফলে এত সংখ্যায় রয়েছেন এই পরীক্ষার্থীরা যারা তাকিয়ে রয়েছেন। কোথাও গিয়ে গা ঝাড়া দিয়ে সবাই প্রশাসনটা শুধুমাত্র ছেড়ে চলে যেতে পারে না। শাসক দলের যারা অনেক কথা বলছেন তারাও এটা গা ঝাড়ে, দায়টা থাকছেই। হয়তো যাদের বাড়িতে চাকরি চলে যাচ্ছে তারা হয়তো স্পেসিফিক্যালি কিছুক্ষণের জন্য ভাবতে পারেন যে হ্যাঁ, হতে পারে একটা এই গোটা জাস্টিস, গোটা একটা বিচার ব্যবস্থার মধ্যে একটা কোনো একটা গলতি রয়েছে, কিন্তু সেটুকুনি সব নয়। শুরুটা করতে হবে প্রত্যেক বছর টেট কেন হয়নি আমাদের রাজ্যে, অন্য সমস্ত রাজ্যে হচ্ছে, সব কিছুতে কেন এত বেআইনি বিষয়টা থাকছে? এই প্রশ্নের জবাবটা নিশ্চিতভাবে না। শ্রাবন্তীদির এই কথাটা থেকে আমি একটা কথা বলি যে আজকে যখন মানুষ ভোট দিতে যাবে, এই কথাগুলো কি তার মাথায় রেখে কি সে মানুষ ভোটটা দেবে? তোমার কি মনে হয়? দেখো, একটা কথা বলি, আমাদের দেশের মানুষের যে ভোটিং বিহেভিয়ার, সেই ভোটিং বিহেভিয়ারে অনেক কিছুই কিন্তু এফেক্ট করে না, প্রভাবিত হন না তারা। না, তবুও আমি বলি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো প্রার্থী, যে ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্তত তার ভোটারদের কাছে এই বার্তাটা দিতে পারবেন যে দুর্নীতির বিরুদ্ধে আমি প্রথম বিগলটা বাজিয়েছিলাম এবং রাইট ওয়েতে ছিলাম, এটা যেটা। কিন্তু আমার মনে তো হচ্ছে ঠিক উল্টো, যে ওই জেলায় যে ওনার ভোটার, তার যদি চাকরি চলে যায়, সে ওই দিনকে সকালে উঠে ভোট দিতে যাবে যে আমি কিন্তু ভীষণভাবে এখান থেকে শুরু হয়েছিল, এটাও তো ভাবতে পারেন তিনি। এটা আমরা খুব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে চলে যাচ্ছি, আসলে বিষয়টা কিন্তু এতটা সংকীর্ণ নয়। বিষয়টা আমি তো বলছি যে আমার একটা অভূতপূর্ব ঘটনা পশ্চিমবঙ্গে, না সেটাকেই মাথায় রেখে কি মানুষের কাছে আমাদের এখানে কি হয় জানো? শোনো, আমাদের ভোট যদি তুমি বলো তাহলে কত পুকুর বোঝাই হয়ে যাচ্ছে, মানুষের তো তার বিরুদ্ধে ভোট দেওয়া উচিত তো মানুষের তো অনেক কিছুর বিরুদ্ধে ভোট দেওয়া উচিত। দুর্নীতিও তো বড় ইস্যু হতে পারে, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুর্নীতি বলো আরো অনেক পজিটিভ ইস্যু, সেগুলো কিন্তু ভোটের বাজারে ইস্যু হয় না। কিন্তু নারদে অন্যান্যরা এফেক্টেড না হলেও মদন মিত্র কিন্তু হেরেছিলেন কামারহাটি থেকে। এবং মদন মিত্র কামারহাটি থেকে হারার ক্ষেত্রে সেক্ষেত্রে দাঁড়িয়ে জেলে ছিলেন এবং তিনি গোপাল সাহা ওখানকার যে পুরপ্রধান, পরবর্তীকালে তার নামে একটা খোলা চিঠি দেন এবং দিয়ে সমস্ত বুথে বুথে গোপাল সাহা নারদা সার্বিক আরো যারা অন্তর্ঘাত করা হয়েছে তার একটা তালিকা দিয়েছিলেন। ফলে নারদার জন্যই মদন মিত্র আরো যারা অভিযুক্ত যে তাদের তো সেই এফেক্টটা পড়ে, সেটা পড়েনি। এবং পরবর্তীকালে সুব্রত মুখোপাধ্যায়, আমার মনে আছে, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে কেউ কি এটা প্রমাণ করতে পারবে যে টাকাটা নিতে আমাদের দেখা যাচ্ছে সেটা ঘুষের টাকা, সেটা কোনো কাজের বিনিময়ের টাকা, ওটা তো পার্টি ফান্ডেরও টাকা হতে পারে। আমাদের ছোটবেলায় যখন বঙ্গারু লক্ষ্মণের ঘটনা হয়েছিল, প্রথম টিভির পর্দায় কাউকে টাকা নিতে দেখা গেছে, অন্তত আমাদের স্মৃতিতে, অটল বিহারী বাজপেয়ীদের ওই সময়টা বিজেপির সভাপতি বঙ্গারু লক্ষ্মণ টাকা নিচ্ছেন। তো পরবর্তীকালে উনি তো বলেছিলেন যে আমি দলিত, এই জন্য আমাকে ব্রাহ্মণ্যবাদী নেতারা আক্রমণ করেছে, আমাকে ফাঁসিয়েছে, এক, আর দুই হচ্ছে ওই টাকাটা তো পার্টির টাকা। ফলে এই ভোটের বিহেভিয়ারটা একটু আলাদাই হয়, মানে এই সেখানে একটা ভোট বাক্স, মানে ভোটারদের। আমাদের এখানে একবার জয়া মিত্র, বিশিষ্ট লেখিকা এবং পরিবেশ কর্মী, তিনি একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন। তিনি বলেছিলেন কি যে জাতপাতের বিষয়টা অনেকটাই স্থিমিত হয়ে গেছে পশ্চিমবঙ্গে, কিন্তু যেটা হয়ে গেছে সেটা হচ্ছে পার্টি পরিচয়টা একটা বড় পরিচয় হয়ে গেছে। এমনকি সামাজিক মেলামেশার ক্ষেত্রেও পার্টি পরিচয়টা একটা বড় পরিচয়। তুমি তৃণমূল, তুমি কংগ্রেস, তুমি সিপিএম, অর্থাৎ শুধু ভোটার না, এখানে রাজনীতিটা তার জীবন সংস্কৃতি এবং তার সামাজিক উপস্থিতির একটা জায়গা তৈরি হচ্ছে। ফলে এবং আমাদের এখানে ভোটিং বিহেভিয়ারে কিন্তু ট্র্যাডিশন একটা খুব বড় ভূমিকা পালন করে। তুমি ধরো আজকে সিপিএম এর যে সমস্ত ছেলেরা ঝান্ডা ধরছেন, নীতি নৈতিকতার জায়গা যেমন আছে, পাশাপাশি নিঃসন্দেহে তাদের কিন্তু একটা পারিবারিক ঐতিহ্যও তারা বহন করেন। আমাদের এখানে যারা কংগ্রেস করেছেন, আমাদের এখানে যারা এই আমাদের পশ্চিমবঙ্গে তো হিন্দুত্ববাদী রাজনীতি খুব বড় আকারে তেমন একটা ছিল না। যারা ফ্লোটিং ভোটার, ফ্লোটিং ভোট, যারা বিভিন্ন ইস্যুকে মাথায় রেখে বা একদম রাইট টাইমে এমন কিছু একটা ঘটে গেছে, যেমন আমরা দেখি 2021 সালে যেভাবে বিজেপি একটা সুইফট করেছে, এটা তো ফ্লোটিং ভোটকে নিয়ে সুইফট করা।
এই জায়গাটা এইখানেই আমি বলছি যে আমাদের এই না, এসএসসি দেখো 2021 সালে যে 3 থেকে 77 হওয়া 200 ডাক দিয়ে সবাই বলে 200 পার হতে পারেনি, সত্যি তো পার হতে পারেনি, কিন্তু 3 থেকে 77 ভোট পার্সেন্টেজটা কোথায় গিয়ে বেড়েছে, কোথায় সেই জায়গাটা। আজকে তপন শিকদারের আমলের যে আমাদের ছোটবেলায় দেখা বিজেপি তৃণমূলের হাত ধরে তাদের ভোট সর্বোচ্চ বেড়েছিল 12%। রাহুল সিনহা যখন সভাপতি তখন সেই ভোট পার্সেন্টেজ নেমে 6-এর ঘরে নেমে এসেছিল, অনলি 6। সেখান থেকে সেটা নেগলিজেবল ফোর্স, কোনো ফোর্সই ছিল না। তারা টিভির পর্দায় কেউ কেউ আসতেন, বিতর্কে অংশগ্রহণ করতেন, আমরাও কভার করতে যেতাম। কিন্তু 2016 সালে প্রথম চমক বিজেপির দিলীপ ঘোষের জেতা, সঙ্গে আরো দুজনকে নিয়ে, মনোজ টিগ্গা এবং বৈষ্ণবনগরে আমি নামটা ভুলে যাচ্ছি, সরি, তার জন্য দুঃখ প্রকাশ করছি। এবং 21 সালে 3 থেকে 77 হয়ে যাওয়া, এটা শুধুমাত্র ফ্লোটিং ভোটকে টেনে নয়, এখানে বাম কংগ্রেসের ভোটকেও ব্যাপকভাবে বিজেপি নিজের দিকে নিয়ে যেতে পেরেছিল। ভোটের সমীকরণ কি হবে, আমি আবারও বলছি বারে বারে, আজ এই আলোচনাটা আমি একজন সাংবাদিক হিসেবে থেকেও বড় কথা, আমি একজন সামাজিক মানুষ এবং সংবেদনশীল মানুষ হিসেবে এই ঘটনাকে দেখতে চাইছি। এবং দেখতে গিয়ে এখানে ভোটের মরশুমে হয়েছে এবং ফ্লোটিং ভোটকে এফেক্টেড করতে পারে, কমিটেড ভোট পার্টির কাছে থাকতে পারে, কমিটেড ভোট তৃণমূলের কমিটেড ভোট আরো এটা বোঝাতে পারে যে আমরা তো চাকরি দিতে চেয়েছি, আমরা তো চাকরি দিয়েছি। চাকরি খেয়েছেন কিছু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারপতিরা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হন, ওই তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিদর্শনই তো তার। ওরা একটা যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ নিয়ে তারা যেতে পারেন। বিজেপি বলতে পারেন যে এই তো প্রশাসনিক ব্যর্থতা, এই তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হতে পারে, কিন্তু যে ঘটনাটা হয়েছে এটা কিন্তু বহু মানুষের সংবেদনশীলতায় আঘাত এনেছে। মানে ওই পরিবারগুলো বাদ দিয়েও বাকিদেরও মনে লাগছে। আজ যে বাড়ির বাচ্চারা পড়াশোনা করছেন, 10-এ পড়ছেন, 12-এ পড়ছেন, 11-এ পড়ছেন, আগামী দিনে বা অনার্স পড়ছেন, এই পরিবারগুলো কিন্তু ভাববে যে সরকারি চাকরির নিশ্চয়তা নেই। এটা সংবেদনশীল মন নিয়ে আমাদের বোঝা উচিত। এটা ভোট অঙ্ক নয়, সাংবাদিকতার নিউজের শিরোনাম খোঁজা নয়, বা খবর শিকারীর চোখ দিয়ে নয়। এটা কিন্তু একটা সংবেদনশীলতার জায়গাকে কোথাও একটা সামনে এনে দাঁড় করিয়েছে। আমি তো বললাম এটা একটা অভূতপূর্ব ঘটনা। একদমই। যাই হোক, আমাদের আলোচনা চলবেই। এই আলোচনা এমন একটা বিষয় যে আমাদের মানে শেষই হবে না, তবে একটা জায়গায় শেষ করতেই হয়। তা আমাদের এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর আপনারাও নিজেদের মতামত জানান যে কি হতে পারে এসএসসি রায়, ভোট বাক্সে পড়বে কি পড়বে না, আপনারাও কমেন্ট বক্সে জানান। Brought to you by V-Guard.